হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সাইন আলম। আমরা আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি গুণগত রসায়নের নতুন একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে ধারাবাহিক ক্লাস হিসাবে 3 নম্বর লেকচার, 4 নম্বর লেকচার। তো দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে, আমরা এখন জানার ট্রাই করব এই যে রাদারফোর্ড পরমাণু মডেল, এটা দেওয়া হয়েছে 1911 সালে। এবং দেখো যে এই মডেলটি কিভাবে দেওয়া হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেলটি রাদারফোর্ড পরমাণুর মডেলটি কণা তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এবং এখানে কথা হচ্ছে কি, যে কণাতত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত, এখানে একটা আলফা কণা, মানে কোন কণার ভিত্তি করে। রাদারফোর্ড পরমাণু মডেলটি হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে একটা লেখা আছে আলফা কণা কোন কণার উপর ভিত্তি করে, আলফা কণার উপর ভিত্তি করে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে। এই মডেলটি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে দেওয়া হয়। এখন কথা হচ্ছে কি, এই আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষা, এই পরীক্ষাটা সম্পর্কে আমরা জানবো। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কিভাবে কাজ করেছে। তার আগে আমাকে জানতে হবে আলফা কণাটা কি। দেখো ভাই, আলফা কণা কাকে বলে, আলফা কণা সম্পর্কে আমরা জানবো। আলফা কণা কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। আমরা অলরেডি একবার পড়াইছি তোমাদেরকে। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখানে হচ্ছে কি, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসে কি বলা হচ্ছে, আলফা কণা বলা হলো। আলফা কণা তাহলে কেমন হচ্ছে, এই যে হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন চলে গেলে He2+ দুইটা তৈরি করছে। এটা হচ্ছে হিলিয়াম পরমাণু, এটা দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু। এটাকে বলা হচ্ছে কি কণা ভাইয়া? আলফা কণা। তাহলে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি কণা বলা হচ্ছে? আলফা কণা বলা হচ্ছে। দ্যাটস কল হচ্ছে আলফা কণা। এই আলফা কণার উপর ভিত্তি করে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলটি প্রযোজ্য বা দেওয়া হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে, এই যে আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষাটা আমরা করতেছি, এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ কি কি উপকরণ আমাদের প্রয়োজন, সে বিষয়ে আমরা এখন দেখব। প্রথমত দেখো ভাইয়া, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কি প্রয়োজন। যেহেতু আমরা বলে দিচ্ছি এটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, একটা আলফা কণা লাগবে। আমরা লাস্টে ক্লাসটা পড়েছি, আমরা 23 করে আইসোটোপে, সেখানে আমরা শিখেছি আলফা কণাগুলো আসে কোত্থেকে। আলফা কণা আছে রাদারফোর্ড পরমাণু মডেলের জন্য 23 কিলো আইসোটোপ থেকে আসতে পারে। যে কোনো 23 কিলো আইসোটোপ থেকে আলফা কণা বিচ্ছুরিত হয়, কারণ 23 কিলো পরমাণু থেকে আলফা বিটা গামা নির্গমন হয়। একটা 23 কিলো পরমাণু নিতে হবে। 1 নাম্বার, একটি তেজস্ক্রিয় পরমাণু নিতে হবে। এবং 2 নাম্বার হচ্ছে একটি সোনার পাত। 2 নম্বর পয়েন্টে চলে আসো, একটি সোনার পাত যার পুরুত্ব 0.000। এটা নিয়ে আমাদের একটা ভুল রয়েছে, বইগুলোতে আছে 0.000, এটা 4 সেন্টিমিটার হবে।
এখন সরি 4 মিলিমিটার হবে, এটাকে সেন্টিমিটার করলে 0 পয়েন্ট বা 0.00004 সেন্টিমিটার এবং 0.00000 হচ্ছে 4 মিটার হবে। এটা হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার, আর একটা হচ্ছে কি মিটার। কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? এই হচ্ছে আমাদের তার পুরুত্ব। এই পুরুত্বের কোশ্চেন আছে। এবার চলে আসো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে একটি জিঙ্ক সালফাইটের আবরণ যুক্ত পর্দা। একটি জিঙ্ক সালফাইটের আবরণ যুক্ত পর্দা। এবং সর্বশেষ আমরা চলে আসি 4 নাম্বার। একটি হচ্ছে পিবি বা লেড ব্লক। পিবি বা লেড ব্লক, এই যে 4টা বিষয়, আমাদের 4টা কনসেপ্ট, এই 4টা উপকরণ দিয়ে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটি ব্যাখ্যা করে থাকি এবং এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের জন্য হচ্ছে আমাদের কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? আলফা কণা বিচ্ছুরণ ভিত্তিতে। আলফা কণা কোনটা? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। এবং হচ্ছে বিচ্ছুরণ পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ কি কি? একটি তেজস্ক্রিয় পরমাণু, একটি সোনার পাত, একটি জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, লেড ব্লক বা পিবি ব্লক। ওকে, আমরা নেক্সটে চলে আসি যে এই যে পরমাণু, এই যে মডেলটা আমরা পড়লাম ভাইয়া, এই মডেলটার উপর কি কি কোশ্চেন এসেছে, এটুকুর উপরে যেটুকু ইনফরমেশন পড়লাম সেই বিষয়গুলো আমরা দেখবো। বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে দেখি, তাহলে বুঝতে পারবো ভাইয়া। যে কোশ্চেন নাম্বারটা দেখো, এটা ঢাকা বোর্ড 2021 সালে এসেছিল, যে কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করা হয়। তাদের অ্যান্সার করে রাখলো ঝটপট। কি কণা বললাম ভাই একটু আগে? আলফা কণা। এটা ঢাকা বোর্ড 21 সালে কোশ্চেন এসেছিল। দেখো, এটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। এবং দেখো কোনটি আলফা কণা, আমরা একটু আগে বললাম। এই যে ভাইয়া দেখো, এই জায়গাতে পড়লাম দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। এবং আলফা কণার মধ্যে কি কি আছে দেখো তো ভাইয়া। এই আলফা কণার মধ্যে প্রোটন রয়েছে 2টা, নিউট্রন রয়েছে 2টা। এখানে কোনো ইলেকট্রন নাই, কারণ যে ইলেকট্রনটা ছিল ইলেকট্রনটা চলে গেছে। তাহলে দেখো ভাই, দ্বিতীয় কোশ্চেন, কোনটি আলফা কণা? আলফা কণার মধ্যে প্রোটন থাকবে 2টা, নিউট্রন থাকবে 2টা। দেখো, 2টি নিউট্রন 2টি প্রোটন, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছো? এবং তুমি দেখো যে বাকিগুলো অপশন ভুল আছে। এবং সর্বশেষ এখানে তুমি দেখো, এখানে বলা হলো কি যে কোনটি আলফা কণার রাদারফোর্ড পরমাণু বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? রাজশাহী বোর্ড 22। এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে। আমি যেগুলো লিখে দিলাম দেখো, এটাও রাইট, এটাও রাইট, তোমরা দেখো এটাও রাইট, তাহলে এটা ভুল দেওয়া আছে। আমরা এইটা নিয়ে খুব কনফিউশন রয়েছে, তবে আমাদের যে বোর্ডের যে অ্যানালাইসিস সেখান থেকে আমাদের রাইট অ্যান্সার এটা ভুল আছে। কারণ এটা কত আছে? 6টা আছে। কারণ এখানে 4টা ছিল সেন্টিমিটার, এটা হচ্ছে মিলিমিটার। তাহলে আমাদের এই কনসেপ্ট অনুযায়ী এই যে যখন এটা মডেলটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছিল তখন কিন্তু ছিল কি 0.0004 সেন্টিমিটার। এটাকে মিটার করলে এটা হয়, এই অনুযায়ী অ্যান্সার এটা দেওয়া আছে। তোমাদের এটা অ্যান্সার করা হয়েছে, পরে এটা সংশোধন হয়েছে আমাদের হাজারিনাগার বইয়ে, পরে এটা সংশোধন করা হয়েছে ওই অনুযায়ী। তো তখনকার অনুযায়ী অ্যান্সার এটা করা হয়েছে। কথা ক্লিয়ার? এই তো। এবার চলে আসো তার পরের কোশ্চেন। রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পথে প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করেন? কোন প্রলেপযুক্ত পদ্ধতি ব্যবহার করেন? দেখো, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা লিখে দিলাম না ভাইয়া? এই যে দেখো, এই জায়গায় লিখে দিলাম না যে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। এবার দেখো ভাইয়া, তাহলে দেখো তারপরে এটা কিন্তু বরিশাল বোর্ড 22 কোশ্চেন এসছে। দেখো টপিকটা কত ইম্পর্টেন্ট। তারপরেটা দেখো ভাইয়া, এখানে কিন্তু দেখো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেননি?
যশোর বোর্ড 23-এর কোশ্চিন। ঠিকই দেখো, আমরা হিলিয়াম 2+ মানে আলফা কণা ব্যবহার করেছে, স্বর্ণের পাত এটা ব্যবহার করেছে, জিঙ্ক সালফার আবৃত পর্দা এটা ব্যবহার করেছে, নিউটন ব্যবহার করেনি। তাহলে আমাদের এগুলো সবগুলো ব্যবহার করেছে, এটা ব্যবহার করেছে, এটাও ব্যবহার করেছে, এটাও ব্যবহার করেছে, শুধু এটা ব্যবহার করেনি। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কোনটা ভাইয়া? রাইট অ্যান্সার যদি করি এটা আমাদের সঠিক অ্যান্সার, মানে এই কোশ্চেনের জন্য। তাহলে আমাদের যে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা যেখান থেকে পড়লাম, যে উপকরণগুলো সেগুলো থেকে এতগুলো আমাদের এমসিকিউ এসেছিল, আমরা সেগুলো সলভ করলাম। কথা ক্লিয়ার? এবার আমরা চলে আসি সামনে। দেখো এখন আমরা করব কি, এই যে রাদারফোর্ড পরমাণু মডেলের উপকরণগুলো পাইলাম, এই উপকরণটা দিয়ে আমরা একটা পরীক্ষা সাজাবো। কিভাবে কি করব? সুন্দর কথা, আমরা এখানে একটা বক্স নেব। দেখো ভাইয়া, আমরা যদি বক্স নিই, এমনি সাধারণ, দেখো ভাইয়া এমনি সাধারণভাবে যদি করি তাহলে বক্সটা কি আসছে, এই হচ্ছে ব্লক, এটা লেড ব্লক, পিবি ব্লক, এটার নাম হচ্ছে লেড ব্লক, পিবি ব্লক। এর মধ্যে একটা 23 করে পরমাণু রেডন নিলাম। এবার দেখো দূর এই প্রান্তে আমরা একটা সোনার পাত নিলাম। এই সোনার পাতে আমাদের কি রয়েছে? পরমাণু রয়েছে। দেখো এটা যে একটি সোনার পাত, এবং এই সোনার পাতে এই জায়গায় আমার একটা নিউক্লিয়াস। লক্ষ্য করো সবাই, এখন এর চারদিকে একটি হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা আছে। এই হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। দেখো এখানে আমাদের যে ঘটনাটা ঘটেছিল, যে এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণ যুক্ত পর্দা, এবং তোমরা দেখো ভাইয়া যে এটা একটা সোনার পাত, এখানে এটা একটা তেজস্ক্রিয় পরমাণু, তেজস্ক্রিয় পরমাণু, সোনার পাত, এটা একটা যে তেজস্ক্রিয় পরমাণু। এখন এই যে সোনার পাতের উপরে আলফা কণা বিক্ষিপ্ত হবে। দেখো এখানে আলফা কণা যদি বিক্ষিপ্ত হয়, তাহলে এখানে আলফা কণা যদি বিক্ষিপ্ত, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে আলফা কণা এখান থেকে বেরিয়ে আসবে। দেখো ভাইয়া এখানে যে আলফা কণা বেরিয়ে আসে, আমরা কি পেতে পারি? যে সোজা পথে বেরিয়ে যাচ্ছে, সোজা পথে বেরিয়ে আসছে, এবং লক্ষ্য করো যে এই জায়গায় যখনই
নিউক্লিয়াসের কাছাকাছি আসছে তখনই পথ বেঁকে যাচ্ছে, এবং দূর দিকে যাচ্ছে দেখো সোজা পথে বেরিয়ে যাচ্ছে, এখানে সোজা পথে বেরিয়ে যাচ্ছে, এবং যখনই সে নিউক্লিয়াসের কাছাকাছি আসছে তখনই সে এভাবে বেঁকে গেল। এবং এর পরের টার্মে আসো যে আমরা যদি নিউক্লিয়াসে আঘাত করি, আঘাত করার পরেও আমাদের এভাবে বেঁকে ফিরে আসছে। এবং এখানে দেখো আমি যদি নিউক্লিয়াসে আঘাত করতেছি তখন কি হচ্ছে, এখান থেকে বেঁকে ফিরে আসছে। এবং একটা পয়েন্ট লক্ষ্য করো ভাইয়া, যে ঠিক মিডল বরাবর যাচ্ছে, ঠিক হচ্ছে মিডল বরাবর যাবে, এবং যে পথে যাচ্ছে সে পথে ফিরে আসছে। ঠিক মিডল বরাবর যে পথে যাচ্ছে ওই পথে ফিরে আসছে। আমাদের পয়েন্টগুলো কি হচ্ছে দেখো ভাইয়া, আমাদের এখানে এইভাবে আলফা কোণগুলো যাচ্ছে, সোজা পথে যাচ্ছে, এই আলফা কোণটা এদিকে বেঁকে আসছে, এই আলফা কোণটা বিক্ষিপ্ত যেদিকে ফিরে আসলো, এটা সোজা পথে বেরিয়ে গেল, সোজা পথে বেরিয়ে গেল, এটা হচ্ছে কি বেঁকে ফিরে আসলো, এটা বেঁকে ফিরে আসলো, এটা চলে গেল বেরিয়ে। তো দেখো, এবং একটা যে পথে গেছে ঠিক ওই পথে কি করেছে, ব্যাক করেছে। কথা হচ্ছে আমরা এটা বুঝলাম কিভাবে, প্রশ্নটা হচ্ছে আমরা এটা বুঝলাম কিভাবে। সব পরীক্ষার মধ্যে লক্ষ্য করো ভাইয়া, এই জায়গা থেকে আমরা এটা আলফা কণা নিক্ষেপ করলাম। এটা কি কণা নিক্ষেপ করলাম ভাই এখান থেকে, কারণ তেজস্ক্রিয় পরমাণু থেকে আমাদের আলফা কণা বিক্ষিপ্ত হচ্ছে। এই যে লেড ব্লকটা ব্যবহার করেছি কেন জানো, এই ব্লকের ভিতরে এই দিক দিয়ে আলফা কণা বেরিয়ে আসতে পারে না, কারণ আলফা কণা কখনো লেডকে ভেদ করতে পারে না। আলফা কণা কি করতে পারে না, লেডকে ভেদ করতে পারে না। যে কারণে এখান থেকে আলফা কণা যখন বিক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হলো, তখন এখান থেকে সোজা পথে বেরিয়ে গেল। সোজা পথে বেরিয়ে যাওয়ার পর যখনই নিউক্লিয়াসের কাছে গেছে তখন বেঁকে যাচ্ছে। এবং যখনই এই আলফা কণা, বুঝলাম কিভাবে যে পিছনে কোনো আলফা কণা নাই, প্রশ্নটা হতে পারে তোমার কাছে যে ভাই আমরা বুঝছি কিভাবে। এই যে এই যে আলফা কণাগুলো যখন জিঙ্ক সালফাইডের পর্দার উপরে বিক্ষিপ্ত হচ্ছে, মানে পড়তেছে, এখানে উজ্জ্বল আলোক বর্ণালী দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে ভাইয়া, উজ্জ্বল আলোক বর্ণালী দেখা যাচ্ছে। তখন বুঝতে পারছি যে বিক্ষিপ্ত জিঙ্ক সালফাইডের পর্দার উপরে যখন আলফা কণা বিক্ষিপ্ত হয় তখন উজ্জ্বল আলোক বর্ণালী দেখা যায়। এটা কোশ্চেন আছে যে কেন রাদারফোর্ড পরমাণু মডেলে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়। কারণটা হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ব্যবহার করার কারণটা হচ্ছে এখানে উজ্জ্বল আলোক বর্ণালী দেখা যায়। আমার কথাটা বুঝতে পেরেছো? এখন এই যে বিক্ষিপ্ত করলো, এবং দেখো বিক্ষেপ করার পর ঠিক পিছন দিকে কোনো আলোক ঝলকানি দেখতে পাচ্ছে না, তার মানে কেন্দ্রে কিছু একটা রয়েছে। এই পর্যবেক্ষণটা আমরা যেটা করলাম পরীক্ষা, এই পরীক্ষার উপর ভিত্তি করে এখন আমরা পর্যবেক্ষণ করবো ভাই, যে পরীক্ষাটা কি কি পাইলাম আর কি কি পর্যবেক্ষণটা দেখো। সর্বপ্রথম পর্যবেক্ষণ নাম্বার 1, পর্যবেক্ষণ নাম্বার 1, এখানে 99% আলফা কণা, দেখো 99% আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা পথে বেরিয়ে যায়। অধিকাংশ, অর্থাৎ 99% আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা পথে বেরিয়ে আসে। অধিকাংশ, অর্থাৎ 99% আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা পথে বেরিয়ে আসে। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট চলে আসো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, খুবই সামান্য পরিমাণ আলফা কণা, খুবই সামান্য পরিমাণ
আলফা কণা তার পথ বেঁকে বেরিয়ে আসে। খুবই সামান্য পরিমাণ আলফা কণা তার পথ বেঁকে বেরিয়ে আসে। এবং দেখো 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এখানে যে আলফা কণা বিক্ষিপ্ত করেছি, এই আলফা কণার ভিতরে যদি আমরা 20,000 আলফা কণা, টোটাল মোটামুটি তুমি যদি 20,000 আলফা কণা নিক্ষেপ করো, তাহলে তার মাত্র একটা আলফা কণা যে পথে যায় ঠিক সে পথে ফিরে আসে। তার মানে কথাটা হচ্ছে কি, 20,000 আলফা কণার ভেতর একটি মাত্র আলফা কণা যে পথে যায় সে পথে ফিরে আসে। তাহলে কি বললাম ভাইয়া, তুমি যদি 20,000 আলফা কণা নিক্ষেপ করো, তাহলে আমাদের এই সোনার পাতের মধ্যে তার মধ্যে একটি মাত্র আলফা কণা যে পথে যায় ও পথে ফিরে আসে। এই 3টা আমরা পর্যবেক্ষণ করলাম। এই পর্যবেক্ষণগুলো আমাদের এমসিকিউ এবং খ কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ এবং খ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আর আরেকটা খ ছিল আমাদের জিঙ্ক সালফাইড পর্দায় কেন ব্যবহার করা হয়। এটা খ তোমরা দেখো যে খ কোশ্চেন, যে রাদারফোর্ড পরমাণুর মডেলে কেন জিঙ্ক সালফাইডের আবরণ যুক্ত পর্দা ব্যবহার করা হয়। রাদারফোর্ড পরমাণু মডেলে কেন জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়। এখানে দেখো কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এরকম যে সলিউশনটা তোমরা এভাবে মনে রাখবা যে জিঙ্ক সালফাইড পর্দার উপরে আলফা কণা বিক্ষিপ্ত হলে উজ্জ্বল আলোক বর্ণালী দেখতে পাওয়া যায় এবং আলফা কণার উপস্থিতি নিশ্চিত করার জন্য জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করা হয়। সলিউশনটা হচ্ছে কি, জিঙ্ক সালফাইড পর্দার উপরে জিঙ্ক সালফাইড এর পর্দার উপর আলফা কণা বিক্ষিপ্ত হলে, জিঙ্ক সালফাইড পর্দার উপর আলফা কণা বিক্ষিপ্ত হলে উজ্জ্বল আলোক বর্ণালী দেখা যায়। বিক্ষিপ্ত হলে উজ্জ্বল আলোক বর্ণালী দেখা যায়, উজ্জ্বল আলোক বর্ণালী দেখা যায়। তাই আলফা কণার উপস্থিতি নিশ্চিত করতে জিঙ্ক সালফাইড এর আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়। জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়। এই হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল। এটা হচ্ছে কি হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল। কথা কি তোমরা বুঝতে পেরেছো? ক্লিয়ার ভাই? এবার চলে আসো যে এই যে রাদারফোর্ড পরমাণু মডেলটা আমরা নিলাম, আমরা যে পর্যবেক্ষণ করলাম, এই পর্যবেক্ষণের উপর আমরা এখন কিছু সিদ্ধান্তে উপনীত হব। কিছু সিদ্ধান্তের উপর আমরা উপনীত হব। দেখো আমরা কি কি সিদ্ধান্ত আমরা নিতে পারি। দেখো আমাদের প্রথম পর্যবেক্ষণে বলা হয়েছিল কি, যে প্রায় অধিকাংশ আলফা কণা 99% আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা পথে চলে যায়। তার মানে বলতে পারি পরমাণুর ভেতর অধিকাংশ স্থান কি রয়েছে? ফাঁকা রয়েছে। পরমাণুর ভেতর অধিকাংশ স্থান কি রয়েছে? ফাঁকা রয়েছে। বলতে পারি কি যে পরমাণুর ভেতর
অধিকাংশ স্থান ফাঁকা রয়েছে। পরমাণুর ভেতর অধিকাংশ স্থান কি রয়েছে? ফাঁকা রয়েছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তাহলে পরমাণুর ভেতর অধিকাংশ স্থান কি রয়েছে? ফাঁকা রয়েছে। 2 নম্বর কথা হচ্ছে কি, এই যে আমাদের 2 নম্বর পর্যবেক্ষণ ছিল, দেখো ভাইয়া 2 নম্বর পর্যবেক্ষণটা ছিল খুবই সামান্য পরিমাণ আলফা কণা তার পথ বেঁকে বেরিয়ে আসে। তো পথটা বেঁকে বেরিয়ে আসলো কেন? এই যে তোমাদের আলফা কণা নিক্ষেপ করা হয়েছিল ভাইয়া, এই আলফা কণা নিক্ষেপ করা হয়েছিল, এটা এই আলফা কণার আমাদের সংকেত কি? আলফা কণা বলতে আমরা বুঝি He2+। এই যে He2+ যদি আলফা কণা হয় ভাইয়া, তাহলে এই আলফা কণার আধান কি ভাইয়া? +2 না? তাহলে চার্জ কি? পজিটিভ। কোন বস্তুর উপরে যদি পজিটিভ চার্জ নিক্ষেপ করা হয়, তাহলে ওই বস্তু যদি নিজে যদি পজিটিভ চার্জ হয়, তাহলে পজিটিভ চার্জের মধ্যে বিকর্ষণ ঘটবে না? করবে। তাহলে কথাটা দেখো, যদি এখানে নিউক্লিয়াসটা নেগেটিভ চার্জ হতো, সবগুলো আলফা কণা তার দিকে আকর্ষণ করে নিত। যদি এটা চার্জ নিরপেক্ষ হতো, তাহলে এই যে এই কণাগুলো সোজা পথে বেরিয়ে আসতো। কণাগুলো কি হতো? সোজা পথে বেরিয়ে আসতো। কণাগুলো সোজা পথে বেরিয়ে আসছে না, কাছাকাছি যাওয়ার বেঁকে যাচ্ছে। তার মানে কি আছে? কেন্দ্রে যে জিনিসটা রয়েছে এটা পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে এখান থেকে আমরা পর্যবেক্ষণ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুর কেন্দ্রে আমরা বলতে পারি কি, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি নিউক্লিয়াস বিদ্যমান। একটি কি বিদ্যমান ভাইয়া? নিউক্লিয়াস বিদ্যমান, যা ওই পরমাণুর সকল ভর বহন করে। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি নিউক্লিয়াস বিদ্যমান, যা ওই পরমাণুর সকল ভর কি করে? বহন করে। যা ওই পরমাণু কি বহন করে ভাইয়া? সকল ভর বহন করে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? এর পরে চলে আসো ভাইয়া তোমরা সবাই, যে যেহেতু এটা সকল ভর বহন করে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই পরমাণুর কেন্দ্রে কি চার্জ বিশিষ্ট? ধনাত্মক চার্জ বিশিষ্ট, এবং সকল ভর বহন করে। কথাটা কেমনে আসলো? পরীক্ষাতে আসো ভাইয়া, যদি এই যে দেখো, এই যে কক্ষপথগুলোতে ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনগুলো কিন্তু আলফা কণার পথ বাঁকাতে পারেনি। দেখো এখানে ভারী বস্তু রয়েছে, যেটা যদি এটা হালকা বস্তু হতো এই নিউক্লিয়াসটা, তাহলে আলফা কণার একটা ভর রয়েছে। এই আলফা কণা এখান থেকে বিক্ষিপ্ত হচ্ছে, এই আলফা কণার একটা ভর রয়েছে। তাহলে ভারী বস্তু দ্বারা কোনো কিছু যদি আঘাত করা হয়, যেমন একটা গল্প বলি তাহলে বুঝতে পারবা। ধর একটা সাইকেল আছে, একটা ট্রাক যে ধাক্কা দিল, সাইকেল ছিটকে চলে যাবে, কারণ ভারী বস্তু দ্বারা হালকা বস্তুকে ধাক্কা দিলে উড়ে চলে যাবে। এবার যদি তোমাকে বলা হয় একটা ট্রাক দাঁড়িয়ে আছে, একজন সাইকেল হেভি জোরে চালিয়ে আসলো, সাইকেল ট্রাকে লাগার পর উল্টা সাইকেলটা কি হবে? ছিটকে পড়বে। তার কারণটা কি? ভরবেগ। এখানেও সেম। তুমি দেখো ভাইয়া, যদি এখানে নিউক্লিয়াসটা হালকা হতো, তাহলে এই যে আলফা কণা বিক্ষিপ্ত করা হচ্ছে, বেগে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে ওই এই তোমার নিউক্লিয়াসটাকে সাথে করে নিয়ে চলে যেত। কিন্তু বাস্তবে নিয়ে যাচ্ছে না, কারণ এখানে থেকে যাচ্ছে। তার মানে অবশ্যই এই আলফা কণার তুলনায় নিউক্লিয়াস অনেক ভারী। যদি ভারী না হতো, তাহলে এটা কি হতো? সুন্দর করে ওকে সহ নিয়ে চলে যেত। এই জন্য বলতে পারি যে এখানে এই পরমাণুর, এবং দেখো এই পরমাণুর বাকি কোনো জায়গাতে আলফা কণার পথ বাঁকাতে পারেনি, শুধুমাত্র নিউক্লিয়াসের কেন্দ্রটায় নিক্ষেপ করার পর, ওখানে আঘাত করার পর ফিরে আসছে। যদি ফিরে না আসতো, আমরা এগুলোতে কিন্তু আলফা কণার যে কোণা, আমরা এটা কিন্তু আলো দেখতে পাইতাম না, সবগুলো কিন্তু পিছনে পাইতাম, বাস্তব পিছনে পাচ্ছি না। তাহলে কেন্দ্রে কিছু একটা ভারী রয়েছে এই জন্য, এবং এই ভারীটা পুরো পরমাণুর সাপেক্ষে সব থেকে বেশি। এই জন্য আমাদের বলা হলো কি, যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি নিউক্লিয়াস বিদ্যমান, যা ওই পরমাণুর সকল ভর সে কি করে? বহন করে। 3 নম্বর পয়েন্টটা ছিল কি? দেখো ভাইয়া, 3 নম্বর পয়েন্টটা তোমাদের জন্য ছিল কি, যে পরমাণুর আমরা যদি ওই পরমাণুর ভিতরে যদি 20,000 আলফা কণা নিক্ষেপ করা যায় সোনার পাতের উপর, তাহলে
20,000 আলফা কণা নিক্ষেপ করলে অনলি একটা মাত্র আলফা কণা যে পথে যায় ও পথে ফিরে আসে। আচ্ছা, ওই পথে ফিরে আসে তার মানে বলতে পারি, দেখো যদি এখানে বড় জিনিস থাকতো ভাইয়া, এই বড় জিনিসের উপরে কয়েকটা ছোট 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 পিং পং বল নিক্ষেপ করলাম, এই ছোট্ট বস্তুর উপরে অনেকগুলো ছোট ছোট বল নিক্ষেপ করলাম। কথাটা এখানে লক্ষ্য করো, আমি একটা বড় বস্তুর উপরে ছোট ছোট বল নিক্ষেপ করলাম, একটা ছোট বস্তুর উপরে অনেকগুলো ছোট ছোট বল নিক্ষেপ করলাম, লাগার চান্স বেশি কোথায়? অবশ্যই বড়টাই, অবশ্যই বড়টাই আমার লাগার চান্স কি থাকবে? বেশি থাকবে, এবং ছোট বস্তুর উপরে লাগার কোনো চান্স থাকবে না। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে বলতে পারি কি, লাগার চান্স সব থেকে বেশি ছোটটাতে, না স্যার বড়টাতে। তাহলে এখানে তুমি দেখো আমাদের কথাটাতে কি 20,000 আলফা কণা নিক্ষেপ করা হয়েছিল। কত নিক্ষেপ করা হয়েছিল? 20,000 আলফা কণা নিক্ষেপ করা হয়েছিল। 20,000 আলফা কণার ভিতর শুধুমাত্র একটি আলফা কণা লেগেছে, তার বলতে পারি পুরো সোনার পাতের মধ্যে ওই নিউক্লিয়াসটা অতি অতি নগণ্য। তাহলে বলতে পারি পরমাণুর সাপেক্ষে নিউক্লিয়াস অতি নগণ্য, পরমাণুর সাপেক্ষে নিউক্লিয়াস অতি নগণ্য। এবং দেখো যে পরমাণুর সাপেক্ষে যদি নিউক্লিয়াস অতি নগণ্য হয়, তাহলে এর পরবর্তী টার্মে চলে আসো যে এখানে কোন পরমাণুর ব্যাস কতটুকু এ বিষয়ে জানবো আমরা। এখানে দেখো যে পরমাণুর ব্যাস, এবং আমরা আবার জানবো হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস, পরমাণুর ব্যাস এবং হচ্ছে কি নিউক্লিয়াসের ব্যাস। দেখো ভাইয়া পরমাণুর ব্যাস কত? পরমাণুর ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার। 10⁻⁸ সেন্টিমিটার পরমাণুর ব্যাস হয়, তাহলে এটাকে আমরা চাইলে নিয়ে আসতে পারি কি, দেখো 10⁻⁻10 মিটার, 10⁻⁸ সেন্টিমিটার আর 10⁻⁸ কি মিটার। এটা সমান সমান আমরা লিখতে পারি 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম, এবং এটা সমান সমান আমরা লিখতে পারি চাইলে কিন্তু 1 ন্যানোমিটার। কারণ এই যে দেখো ভাইয়া 1 × 10⁻⁻10 মিটার আমরা চাইলে 0.1 × 10⁻⁻9 মিটার বানাতে পারি। যখনই তুমি 10⁻⁻9 মিটার বানাবা তখন এটা 0.1 কি হচ্ছে ন্যানোমিটার লিখতে পারি। তাহলে এগুলো সবগুলো কিন্তু পরমাণুর ব্যাস, একক শুধু আমরা চেঞ্জ করেছি। এবার চলে আসো ভাইয়া নিউক্লিয়াসের ব্যাস। নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻12 থেকে 10⁻⁻13 সেন্টিমিটার, একক হবে সেন্টিমিটার। এটা নিউক্লিয়াসের ব্যাস, যখন আমরা সেন্টিমিটার নিব তখন সেক্ষেত্রে এটা পাবো। যদি এটাকে আমরা মিটার বানাতে চাই তাহলে এটা হবে, দেখো ভাইয়া 10⁻⁻14 থেকে 10⁻⁻15 মিটার। 10⁻⁻14 থেকে 10⁻⁻15 মিটার, এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। কিসের ব্যাস? নিউক্লিয়াসের ব্যাস। এটা পরমাণুর ব্যাস, আর এটা হচ্ছে কি নিউক্লিয়াসের ব্যাস। আসলে কি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো? এখন কথা হচ্ছে এই যে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কত গুণ ভারী, এই বিষয়টাতে আমাদের একটু জানতে হবে। তুলনা যদি করতে চাই তাহলে পরমাণুর তুলনা, লক্ষ্য করো উপরে পরমাণু 10⁻⁻10 মিটার, নিচে 10⁻⁻14 থেকে 10⁻⁻15 মিটার দ্বারা ভাগ করলে 10,000 থেকে 1 লক্ষ গুণ। কারণ দেখো এটা 10⁻⁻, উপরে গেলে কি +4, আর এটা গেলে +5, 10⁻+4 থেকে +5, 10⁻4 মানে 10,000 আর 5 মানে কি 1 লক্ষ। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এটা একটা পরমাণু নিউক্লিয়াসের তুলনায় 10,000 থেকে 1 লক্ষ গুণ বড় হতে পারে। তাহলে কথাটা আমরা নোট আকারে লিখে নেব। তাহলে কথাটা লিখে নেব এখানে যে পরমাণু, নোট করে লিখে নেব কথাটা, পরমাণু নিউক্লিয়াসের তুলনায় 10,000 থেকে
1,00,000 গুণ বড়। পরমাণু নিউক্লিয়াস থেকে কত 10,000 থেকে 1,00,000 গুণ কিন্তু বড়। এবার 4 নম্বর পয়েন্ট চলে আসো ভাইয়া, আমাদের যে পর্যবেক্ষণটা করলাম তুমি দেখো আমাদের কেন্দ্রে কিন্তু ধরো 4 বিশিষ্ট প্রোটন বাইরে করে ফেললাম, আর আগে থেকে কিন্তু থমসন আবিষ্কার করে রেখেছে বাইরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান থাকবে, বাইরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন কি থাকবে, ঘূর্ণায়মান থাকবে। তাহলে হিসাব অনুসারে সবগুলো ইলেকট্রন এই কেন্দ্রের প্রোটনের প্রতি একটা আকর্ষণ কাজ করবে বিপরীত চার্জের মধ্যে। তাহলে হিসাব অনুসারে তো কেন্দ্রের প্রোটন কি, নিউক্লিয়াস কি ভারী। সবাই দেখো ভাইয়া আমরা কিন্তু হিসাব অনুসারে কি পাচ্ছি এখানে, যে এখানে কেন্দ্রের প্রোটন নিউক্লিয়াস রয়েছে, বাইরে ইলেকট্রন ঘূর্ণায়মান। তো বাইরে যদি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, এই যে বাইরে যদি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তাহলে এই ইলেকট্রন হিসাব অনুসারে সবগুলো নিউক্লিয়াসে চলে যাওয়ার কথা ছিল, কারণ নিউক্লিয়াস ভারী, ইলেকট্রন হালকা। একটা ভারী বস্তু একটা হালকা বস্তুকে আকর্ষণ করলে, পরস্পর যদি আকর্ষণ করে, অবশ্যই হালকাটা ভারী দিকে যাবে। বাস্তব লাইফে একটা ভারী চুম্বক রাখো, একটা হালকা চুম্বক রাখো, তাহলে কোনটা কোন দিকে যাবে, অবশ্যই হালকাটা ভারীর দিকে যাবে। তাহলে হিসাবে সকল ইলেকট্রন নিউক্লিয়াসে চলে আসার কথা ছিল, কিন্তু বাস্তবে ইলেকট্রন আসছে না। তাহলে এই যে ইলেকট্রনকে আকর্ষণ করছে এটাকে বলা হয় তার কেন্দ্রমুখী বল। তাহলে অবশ্যই একটা, যেহেতু ইলেকট্রন কেন্দ্রে আসতেছে না, কেন্দ্রে একটা বিমুখী বল কাজ করছে না, করছে না, অবশ্যই করছে। আর ফিজিক্সের আমরা কেন্দ্রমুখী বল কখন পাবো, ফিজিক্সের ভাষায় যখনই কোনো কিছু কি থাকে, ঘূর্ণায়মান থাকে। তুমি যদি কোনো বস্তু ঘুরাতে শুরু করো তাহলে অবশ্যই অটোমেটিক একটা কেন্দ্র কি বিমুখী বল কাজ করে, কারণ প্রত্যেকটা বস্তু সোজা পথে কি করতে চাই রে ভাইয়া, চলতে চাই। সে সোজা পথে চলতে চাই তাহলে অবশ্যই একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে। আর এখান থেকে বলতে পারি যে ইলেকট্রন অবশ্যই ঘূর্ণায়মান ছিল, না হলে যদি ইলেকট্রন ঘূর্ণায়মান না থাকতো তাহলে সবগুলো কেন্দ্রে পতিত হতো। এবার চলে আসছে 4 নম্বর পয়েন্ট, যে ওই জন্য বলা হলো কি, যে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান রয়েছে, ঘূর্ণায়মান রয়েছে। ঠিক যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘূর্ণায়মান থাকে, এটা কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড বলে গেছিল। 5 নম্বর পয়েন্টে ছিল কি, যে হিসাব অনুসারে যেহেতু ইলেকট্রনগুলো কেন্দ্রমুখী বল কাজ করছে আর ইলেকট্রন ঘূর্ণায়নের ফলে কেন্দ্র বিমুখী বল কাজ করছে, যদি কোনো কারণে কেন্দ্রমুখী বল আর এই যে কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান না হতো, তাহলে ইলেকট্রনগুলো হয়, কেন্দ্রমুখী বল যদি বেশি হতো ইলেকট্রনগুলো ধীরে ধীরে কেন্দ্রে চলে আসতো, অথবা কোনো কারণে যদি কেন্দ্র বিমুখী বল বেশি হতো তাহলে ধীরে ধীরে সে কিন্তু ছেড়ে অনেক দূরে চলে যেত। তো দূরেও যাচ্ছে না, কাছেও আসছে না, তাহলে একটা নির্দিষ্ট পথে ঘূর্ণায়মান রয়েছে। এইখানে বলা যায় যে পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বল পরস্পর কি থাকে, সমান থাকে। এখানে বলা হলো কি, পরমাণুর ভেতর ইলেকট্রনের কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান থাকে। এই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের আমাদের সিদ্ধান্ত, বা আমরা যে সিদ্ধান্তটা নিলাম পরীক্ষার, এটা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলের তাৎপর্য বা তার ব্যাখ্যা ছিল। এবার আমরা চলে আসবো এই মডেলটাতে কি কি ত্রুটি ছিল, কি কি ভুল ছিল, সেটা আমরা পড়লো লাস্ট অন সীমাবদ্ধতা। চলে আসো দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমরা সীমাবদ্ধতা পড়তে আসলে সর্বপ্রথম 1 নাম্বার, এই যে রাদারফোর্ড পরমাণু মডেলটা দেখলাম, এই মডেলে কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। 1 নম্বর হচ্ছে কি, এই মডেলে কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, 1 নম্বর পয়েন্ট। 2 নাম্বার, তিনি বলেছিল যে ইলেকট্রনগুলোকে সূর্যকে কেন্দ্র করে, মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে, ঠিক যেভাবে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘূর্ণায়মান ছিল।
তাহলে বলতে পারি রাদারফোর্ড পরমাণু মডেলটি সৌরজগতের তুলনা করে সম্পূর্ণ কি ছিল? ভুল। রাদারফোর্ড পরমাণুর মডেলটি সৌর জগতের সাথে তুলনা ভুল ছিল। কারণ কি ভুল কেন ছিল? কারণ চার্জযুক্ত বস্তু নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে প্রোটন চার্জযুক্ত এবং বাইরে ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, পরমাণুটা চার্জযুক্ত। কিন্তু সৌরজগতে গ্রহ উপগ্রহ এবং এই যে নক্ষত্র সূর্য এদের মধ্যে কোনো চার্জ নাই। তাহলে চার্জযুক্ত বস্তুর সাথে চার্জবিহীন বস্তুর তুলনা সম্পূর্ণ কি ছিল? ভুল ছিল। যে কারণ চার্জযুক্ত বস্তুর সাথে চার্জবিহীন বস্তুর তুলনা ভুল ছিল। ওকে, এবার চলে আসো 3 নম্বর পয়েন্ট ভাইয়া। 3 নম্বর কথাটা হচ্ছে কি, রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনগুলো শক্তি শোষণ বিকিরণের কোনো ধারণা ছিল না, যে কারণে বর্ণালী কোনো ধারণা পাওয়া যায় না। রাদারফোর্ড পরমাণুর মডেলে শক্তির শোষণ ও বিকিরণের কোনো ধারণা নেই, তাই বর্ণালীর কোনো ধারণা পাওয়া যায় না। তাই বর্ণালী সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। কথাটা কি তোমরা বুঝতে পেরেছ? এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা চলে আসো ভাইয়া, যে 4 নম্বর পয়েন্ট, যে ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে, কি তত্ত্ব অনুসারে? ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে রাদারফোর্ড পরমাণু মডেলটি সম্পূর্ণ ভুল। কারণ ম্যাক্সওয়েল বলেছিল কি, একটা চার্জিত বস্তুকে কেন্দ্র করে তার বিপরীত চার্জিত বস্তু, চার্জিত বস্তুকে কেন্দ্র করে, দেখো চার্জিত বস্তুকে কেন্দ্র করে তার বিপরীত চার্জিত বস্তু যদি ঘূর্ণমান থাকে, তাহলে ঘূর্ণমান যে বস্তুটা রয়েছে সে অনবরত শক্তি সে কি করতে থাকে? বিকিরণ করতে থাকে। সে যদি অনবরত শক্তি বিকিরণ করতে থাকে তাহলে একটা সময় সে কেন্দ্রে কি হবে? ঘুরতে ঘুরতে পতিত হবে। এটা ছিল ম্যাক্সওয়েল তত্ত্ব, যে কোনো চার্জিত, হয় পজিটিভকে কেন্দ্র করে নেগেটিভ বা নেগেটিভকে কেন্দ্র করে পজিটিভ, কোনো চার্জিত বস্তুকে কেন্দ্র করে যদি বিপরীত চার্জিত কোনো বস্তু ঘূর্ণমান থাকে তাহলে ওই ঘূর্ণরত যে বস্তুটা রয়েছে সে অনবরত শক্তি বিকিরণ করতে থাকে এবং বিকিরণ করতে করতে একটা সময় সেই কেন্দ্রে কি হয়? পতিত হয়। ওকে, লেটস ওয়ান আমরা এখন এটা দেখি, যে লিখতে পারি ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে, ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ, ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ, ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস ধনাত্মক বিশিষ্ট, ধনাত্মক চার্জ বিশিষ্ট, ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে ইলেকট্রন সমূহ ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান, নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকলে, নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকলে ইলেকট্রন শক্তি বিকিরণ করে, ইলেকট্রন শক্তি বিকিরণ করে কেন্দ্রে পতিত হয়। কেন্দ্রে কি হয়? পতিত হয়। এই হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা।
এতে পরমাণুর অস্তিত্ব থাকে না, এতে পরমাণুর মডেলের অস্তিত্ব থাকে না। তাহলে এই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। আমরা এখন দেখব এই যে রাদারফোর্ড মডেলটা পড়লাম, যে এই মডেলটার উপরে কি কি কোশ্চেন গুলো এসছে আর আমরা একবার দেখে এসেছি। এখন কোশ্চেনে চলে আসছি। দেখো ভাইয়া, যে কোশ্চেন নাম্বার 1, আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? দেখো আলফা কণার বৈশিষ্ট্য আমরা এর আগে পড়ে আসলাম যে এদের দুটি প্রোটন রয়েছে। দেখো এতে কয়টা প্রোটন রয়েছে? দুটি প্রোটন রয়েছে, দুটি ইলেকট্রন রয়েছে। কথা ভুল, কারণ আলফা কণার কোনটা ভাইয়া? এটা কুমিল্লা বোর্ডে কোশ্চেন এসেছিল। আলফা কণা He2+2 4, এখানে প্রোটন রয়েছে দুইটা, নিউট্রন রয়েছে দুইটা। তাহলে এটা হচ্ছে খুব দীর্ঘ সম্পন্ন। ইহা ধনাত্মক চার্জযুক্ত কণা, ইহা ভর সংখ্যা 2 না, এটা হচ্ছে ভর সংখ্যা 4 এবং এটা দীর্ঘদ্বীপ সম্পূর্ণ ভুল কথা, কারণ আলফা কণা খুব জোরে বিক্ষিপ্ত হয়। তাহলে ইহা ধনাত্মক চার্জ বিশিষ্ট, এটা হচ্ছে আমাদের রাইট কোশ্চেন। তাহলে এটা আমাদের কি কোশ্চেন? রাইট অ্যান্সার। কথা ক্লিয়ার ভাইয়া? এটা আমাদের রাইট অ্যান্সার, ইহা ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা। এবার তোমরা চলে আসো, দেখো রাদারফোর্ড, দেখো তারপরে কোশ্চেনটা হচ্ছে রাদারফোর্ড এর নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 90% আলফা কণা 90% আলফা কণা 90% আলফা, এটা 90% আলফা কণা সোনার পাত ভেদ করে 90% আলফা সোনার পাত ভেদ করে সোজা চলে যায় কেন? এটা চট্টগ্রাম 22-এ কোশ্চেন এসেছে। কেন চলে যায়? এই যে আমরা 1 নম্বর ব্যক্তি, দেখো তো আমরা ফার্স্টে বলে আসলাম না যে কেন চলে যায়? পরমাণুর ভিতরে অধিকাংশ স্থান ফাঁকা রয়েছে। এই কারণে, কারণ ফাঁকা রয়েছে যে কারণে কি হচ্ছে, আলফা কণাগুলো 90%, এই যে দেখো তো ভাই আমরা এখানে পড়ে আসলাম এখনই যে তোমাদের যে অধিকাংশ অর্থাৎ 99% আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা পথে চলে যায়। এই চলে যাওয়ার কারণ হিসেবে পেয়েছি আমরা কি, যে পরমাণুর ভেতর অধিকাংশ স্থান কি রয়েছে? ফাঁকা রয়েছে। তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু সহজে করতে পারছি। দেখো ভাইয়া, যে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 90% আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায়, কারণ পরমাণুর ভেতর অধিকাংশ স্থান কি রয়েছে? ফাঁকা রয়েছে। এই যে দেখো আমাদের অ্যান্সারটা এখানে চলে আসছে, যে পরমাণুর ভেতর অধিকাংশ স্থান কি রয়েছে? ফাঁকা রয়েছে। কোথায় ক্লিয়ার? এবার দেখো আরেকটা কোশ্চেনে আছে যে সৌর মডেল কোনটা? খুবই সহজ, চট্টগ্রাম মডেল বিশেষ ছিল। সৌর মডেল কোনটা ভাইয়া? সৌর মডেল হচ্ছে, দেখো ভাইয়া আমরা জানি যে রাদারফোর্ড মডেলটি সৌর যৌথে তুলনা করা হয়েছিল। তাহলে সৌর তুলনা করে, তাই আমরা বলতে পারি কি সৌর মডেল হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেলটাকে বলা হয় কি মডেল? সৌর মডেল। এবং তারপরে চলে আসো যে পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত। পরমাণু নিউক্লিয়াস কি আধানযুক্ত? ধনাত্মক আধানযুক্ত। কোন বিজ্ঞানী প্রমাণ করেন? আমরা কি রাদারফোর্ড পরমাণু মডেল থেকে পাইলাম না যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট? পড়লাম, এটা বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেছে। এই যে দেখো আমরা যেগুলো পড়লাম সেগুলো মোটামুটি আমরা সবগুলো অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।